মাঝে কেটে যায় দুটো দিন। রওনা ফিরে গেছে তার কর্মস্থলে। রাজশাহীতে রেখে গেছে বউ ছেলেকে। যেহেতু কদিন বাদেই সারাহ মাশরাফির বিয়ে, তাই আর তারা যায়নি। রনক ফিরবে বিয়ের আগের রাতে। বাড়িতে বিয়ে বিয়ে আমেজ। আজ তারা বিয়ের কেনাকাটা করতে যাবে। কেনাকাটার জন্য যাবে আতিয়া, সিরাত ও বাড়ি থেকে মাশরাফি ও মনিরা বেগম। বিয়ের কেনাকাটা অনেক সময় সাপেক্ষের বিষয়, এ কারণে সারাহকে নিতে পারছে না, কেননা এত সময় ধরে চলাফেরা করাটা তার শরীর নিতে পারবে না। সারাহ নিজেও খুব বেশি আগ্রহ দেখায়নি। তাকে যাওয়ার কথা জিজ্ঞেস করলে সে বলে, তোমরা পছন্দ করে নিয়ে আসো, আমি কি এত কিছু বুঝি? তাছাড়া শরীরের ওপর বেশি প্রেশার পড়ে যাবে। তোমরা তো এতজন যাচ্ছ, তোমরা পছন্দ করে কিনলেই হবে। অন্যদিকে মিথিলার শরীরটা দুদিন ধরে ভালো যাচ্ছে না। বমি বমি ভাব, মাথা ঘোরা, শরীর ক্লান্ত লাগছে তার, তাই সেও যেতে পারেনি। সবাই দুপুরের পরপরই বের হয় শপিংয়ের উদ্দেশ্যে। বিভিন্ন দোকান ঘুরে ঘুরে নানান জিনিস কেনে। সন্ধে হয়ে গিয়েছে, এখনও বিয়ের শাড়ি বাকি। মনিরা বেগম ছেলের বউয়ের জন্য কিছু গয়না কেনেন, যেগুলো সারাহকে ভিডিও কলে রেখে দেখিয়ে দেখিয়ে তার মতামত নিয়ে কেনে। সব শেষে বিয়ের শাড়ি এটাও সারাহর পছন্দ মতো কেনা হবে, তাই সিরাতের ফোন থেকে ভিডিও কল করে তাকে সামনে রেখে এক এক করে শাড়ির উল্টে পাল্টে দেখায়। কোনোটাই তার মন মতো হচ্ছে না। সবাই বলছে লাল, খয়েরি এবং রং নিতে, কিন্তু তার পছন্দ হালকা রঙের মধ্যে। বর্তমানে অনেক সেলিব্রিটিরা হালকা কালারের শাড়ি লেহেঙ্গা পরে বিয়ে করছে, কিন্তু সে সাহস করে বলতেও পারছে না, কেননা বাড়ির যতগুলো বিয়ে হয়েছে সব বিয়েতে সেই লাল খয়েরি শাড়ি পরানো হয়েছে। সিরাত হয়তো তার মনোভাব বুঝতে পারে, তাই তাকে জিজ্ঞেস করে, তোর যদি কোনো আলাদা পছন্দ থাকে বল, আমরা সেভাবে দেখি। আসলে আপু, আরে মা তুই বল, তোর জন্যই তো নেব, তুই যা পছন্দ করবি তাই নেব। মনিরা বেগম বলেন, আমার না হালকা রং পছন্দ, এই লাল খয়েরি ভালো লাগে না। যদি হালকা রঙের মধ্যে লেহেঙ্গা নিতে পরতেও সুবিধা হতো। মাথা নিচু করে ভেঙে ভেঙে বলে। তার কথা শুনে আতিয়া বলে, শোন মেয়ের কথা, বিয়েতে তো মানুষ লাল খয়েরি পরে, আর শাড়ি পরতে সমস্যা হলে খয়েরি লাল লেহেঙ্গা নে। বিয়েতে হালকা রং পরলে কি বউ বউ লাগে? ওসব বাদ দে, এখান থেকে একটা পছন্দ কর। হ্যাঁ, লাল না পরলে কি বউ বউ লাগে? ডিজাইন যা খুশি নে, রং লালের মধ্যে থাকবে। আমারও রংটাই পছন্দ না। এখন তোমাদের যা মন চাই নাও। সে কল কেটে দেয়। মনে মনে রাগ অভিমান দুটাই ভয়। যদি নিজেদের মন মতোই নেবে, তাহলে তাকে কল দিয়ে ঢং করার মানে কি? যা ইচ্ছে কিনুক, শেষ ওইসব পরবে না। দরকার পড়লে বাসায় পরার 5 বছরের পুরনো 3 পিস পরে বিয়ে করবে। সিরাত একের পর এক কল দিচ্ছে, সারাহর ধরার নাম নেই। এভাবে মুখের ওপর কল কেটে দেওয়ার বোনের ওপর বেজায় চটেছে সে। এখানে ওর শাশুড়ি হবু বর উপস্থিত, তাদের সামনে এ ধরনের আচরণ। আগে ফুপি ছিল তখন বিষয়টা ভিন্ন ছিল, এখন সম্পর্ক বদলেছে, সাথে আচার ব্যবহারও বদলাতে হবে। এদিকে মাশরাফি এত সময় সব কিছু চুপচাপ দেখছিল। বিরক্ত হয়ে সে সারাহকে কল দেয়, প্রথমবার রিসিভ হয় না, তাই একটা মেসেজ করে মিনিট খানেক অপেক্ষা করে মেসেজটা সিন হলে সে সাথে সাথে কল দেয় এবং রিসিভও হয়। ওপাশ থেকে ক্যামেরা অফ করে রেখেছে, তাতে কি রিসিভ করেছে এই অনেক। মাশরাফি দোকানদারের উদ্দেশ্যে বলে, আপনি হালকা রঙের মধ্যে কিছু লেহেঙ্গা দেখান। দোকানদার তার কথা লেহেঙ্গা বের করে ফোনের ওপাশে থাকা ব্যক্তির উদ্দেশ্যে বলে, দেখ এবার পছন্দ কর, সময় কম, রাত হয়ে আসছে। বিপরীত পাশের ব্যক্তিটির মুখে লাজুক হাসি ফুটে ওঠে। এদিকে সবাই বসে বসে তাদের কর্মকাণ্ড দেখছে। কেউ কিছু বলে না, বলার কি আছে? যেখানে জামাই বউ নিজেরা পছন্দ করছে, সেখানে কি আর বলার থাকে? অনেক বাছ বিচারের পর তারা একটা সোনালি রঙের লেহেঙ্গা পছন্দ করে। সারাহ মাশরাফিকে জিজ্ঞেস করলেও সেও ভালো বলে, তো এটাই ঠিক করা হয়। সাথে লাল দোপাট্টা নেওয়া হয়। কেনাকাটা শেষ,
কনের পোশাকের পাশাপাশি ছেলের পোশাকও কেনা হয়েছে। এবার বাড়ি ফেরার পালা। অন্যদিকে শিকদার বাড়ির বসার ঘরে খেলা করছে বাড়ির 3 ছোট্ট সদস্য। সারাহও আছে সেখানে উপস্থিত। সায়রা বেগম নিজ ঘরে নামাজ পড়েছেন, মিথিলা নিজের ঘরে বিশ্রাম নিচ্ছে। রাত ভালোই হয়েছে, অন্যদের কোনো খবর নেই। বাচ্চারা না খেয়ে আছে, তাই মিথিলা লাজুক শরীরটা বিছানা থেকে তুলে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। সকালের উদ্দেশ্যে বলে, অনেক খেলা হয়েছে, এখন খেতে এসে সবাই। ভাবি তোমার তো শরীর খারাপ, তুমি কেন আসতে গেলে কষ্ট করে? সবাই আসুক, ওরা তখন খেয়ে নিবে, তুমি ঘরে গিয়ে শুয়ে থাকো। কেউ তো আসছে না এখনো, আর বাচ্চাগুলোও খেয়েছে সেই বিকেলে, এখন তো খিদে পেয়েছে নিশ্চয়ই, কতক্ষণই বা জেগে থাকবে। আমি খাবার বেড়ে দিচ্ছি, তুমি একটু খেয়াল রেখো আম্মা আসা পর্যন্ত। মিথিলা কচ্ছপের গতিতে এগিয়ে যায়। ইতিমধ্যে ইয়াশ, ইনান, নাহিল ডাইনিংয়ে বসে পড়েছে। মিথিলা একে একে খাবার এনে প্লেটে বেড়ে দেয়। মাছের বাটির ঢাকনা তুলতেই পেট মুচড়ে ওঠে। কোনো রকম দৌড়ে বেসিনের কাছে গিয়ে গড়গড় করে বমি করে দেয়। তাকে দেখে ঘাবড়ে যায় সবাই, দৌড়ে তাকে গিয়ে ধরে। সারাহর কোনো রকম হুইল চেয়ারে টেনে এগোয়। ডাইনিংয়ে হইচই পড়ে গেছে। সারাও বুঝতে পারছে না কি করবে, বারবার মায়ের বন্ধ দরজার দিকে তাকাচ্ছে আর ডাকছে তাকে। বসার ঘরে বাচ্চারা হই হুল্লোড় করছিল, তাই দরজা আটকে নামাজে দাঁড়িয়েছে, আর বাইরের শব্দ তেমন ভেতরে যায় না। ইয়াস দৌড়ে গিয়ে, আমার ফোনটা নিয়ে আয় দ্রুত। আপু, ভাবির কি হয়েছে, এমন করছে কেন? খাম্বার মতো দাঁড়াই না থেকে যা বলছি কর। বোনের কথা মতো ইয়াস ছোট্ট সারাহর ঘরে। এদিকে মিথিলার ক্রমাগত বমি হচ্ছে। ইনান ও নাহিল তাকে দুপাশ থেকে ধরে রেখেছে। বাচ্চা দুটোর চোখে পানি, কি করবে বুঝতে পারছে না। সারাহ প্রাণপণ চেষ্টা চালাচ্ছে হুইল চেয়ার থেকে দাঁড়ানোর, কিন্তু ভাগ্য তার সহায় হচ্ছে না। এক পর্যায়ে মিথিলার দুর্বল দেহটা মাটিতে লুটিয়ে পড়ে। 3 জন একত্রে চিৎকার দিয়ে উঠে। সারাহ 2 হাতে ভর দিয়ে উঠে দাঁড়াচ্ছিল। মিথিলাকে পড়ে যেতে দেখে সে দিক বিদিক শূন্য হয়ে হাতল ছেড়ে দেয়। ফলস্বরূপ সেও মাটিতে পড়ে যায়। অসুস্থ শরীরটা শক্ত মেঝেতে পড়ার হাড়গুঁড়ো যেন ভেঙে গেছে তার। সে তার কোমর ও পায়ে হাত ঢলতে থাকে আর ব্যথায় কাতরাতে থাকে। দৃষ্টি তার মিথিলার দিকে। নিজের ভাগ্যের ওপর তার করুণা হচ্ছে, চাইলেও ছুটে গিয়ে ধরতে পারছে না। নাইল ছুটে যায় সায়রার ঘরের দিকে। এত সময় এ চিন্তা কারো মাথাতেই আসেনি। দরজার সামনে গিয়ে জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে। সায়রা বেগম দরজায় জোরে ধাক্কানোর শব্দ তাড়াহুড়ো করে উঠে পড়েন। তার মনে গাইছে। সে দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়, দেখে সেখানে নাইল দাঁড়িয়ে আছে। তার 2 চোখে অশ্রু দ্বারা বইছে। সায়রা তার এহেন অবস্থা দেখে বলে, কি হয়েছে, কাঁদছো কেন? সে হাঁপাতে হাঁপাতে বলে, ডাইনিংয়ে মামি ফুপি পড়ে গেছে, তুমি চলো দেখো না একটু। তার এমন ভাঙা ভাঙা কথা সে ঠিকঠাক বুঝে উঠতে পারে না, তবে একটু বোঝে কিছু একটা ঘটেছে। সে নাহিলকে ফেলে ছোটে ডাইনিংয়ের দিকে গিয়ে যা দেখে তাতে সে হতবাক হয়ে যায়। প্রথমে নজরে আসে মিথিলাকে, যে জ্ঞান হারিয়ে পড়ে আছে, যার মাথাটা ইনানের কোলে। সে গ্লাস থেকে পানি তুলে তুলে মুখে ছিটিয়ে দিচ্ছে। এরপরে দেখে সারাহকে, যে কিনা মেঝেতে পড়ে আছে, তার 2 চোখ ভরে আছে অশ্রু কোনা। ক্রমাগত কোমর ও পা ডলছে। মায়ের মন মেয়ের দিকেই টানবে। সে মিথিলাকে অপেক্ষা করে সারাহর কাছে যায়। ফ্লোরে পড়ে থাকা সারাহকে তুলতে গেলে বলে, আমু পারছি না, খুব ব্যথা হচ্ছে, একটু চেষ্টা করো, পারবে আমার ওপর ভর রাখো। পুনরায় চেষ্টা করেও ব্যর্থ হয়। সারাহ হাল ছেড়ে দিয়ে কাটতে কাটতে বলে, তুমি ভাবির কাছে যাও, তাকে একটু দেখো না, অনেক বমি হয়েছে, ভাইয়াকে কল দিও, ও যে আমার ফোনে। সায়রা কি করবে বুঝে উঠতে পারছে না। এদিকে মেয়ে, অন্যদিকে পুত্রবধূ। কাউকে দরকার এই পরিস্থিতিতে। সে সারাহর ফোনটা নিয়ে প্রথমে রামিমকে কল দেয়। তারা 3 জন শহরের বাইরে আছে, যত দ্রুত পারে আসছে। রামিম বউ ও বোনের খবর শুনে তখনই রওনা করে আজমল ও আরাফাত শিকদারকে
এ বিষয়ে কিছু বলে না, কেননা কিছুদিন আগে এত বড় একটা অ্যাক্সিডেন্ট, তার শখ পুরোপুরি কাটেনি। এখন রাস্তাঘাটে বসে এমন কথা শুনলে যদি কোনো বিপদ হয়ে যায়। মাশরাফিদের গাড়ি এসে থামে শিকদার বাড়ির সামনে। তারা মূলত সিরাত ও আতিয়া বেগমকে পৌঁছে দিতে এসেছে। বাইরে গাড়ির শব্দ পেয়ে সকলের মনোযোগ সেদিকে যায়। ইয়াস ছুটে যায় গেটের বাইরে। পরিচিত মানুষ দেখে স্বস্তি মেলে তার। আতিয়ার কাছে গিয়ে সব খুলে বলে। সকল কিছু শুনে তারা আর এক সেকেন্ড সময় ব্যয় করে না, দ্রুত প্রবেশ করে বাড়ির ভেতরে। ডাইনিংয়ে আসতেই সায়রা ও সারাহর অসহায় চেহারা নজরে আসে। সাথে আরও আছে মিথিলার জ্ঞানহীন শরীরটা। সিরাত ও আতিয়া দুজনের কাছে চলে যায়। মনিরাও যায় মিথিলার কাছে। ঠান্ডা মেঝেতে পড়ে থাকার দরুন শরীর ঠান্ডা হয়ে গেছে। অন্যদিকে মাশরাফি চেয়ে আছে হবু বইয়ের দিকে। ঘণ্টাখানেক আগে কথা হলো, শাড়ি পছন্দ হচ্ছে না বলে কত কি মেসেজে হুমকি দিয়ে কল রিসিভ করিয়েছে। একটা ঘন্টার ব্যবধানে এখন মেঝেতে বসে কাতরাচ্ছে। মাশরাফি ওদের হাসপাতালে নিতে হবে। মাশরাফির হুঁশ ফেরে। আবারও সে হাসপাতাল, ওষুধের বিশ্রী গন্ধ। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। মিথিলাকে আগে তোল। মাশরাফি এগিয়ে যায় সিরাতের উদ্দেশ্যে, বলে, একটা চাদর আনতো। চাদর দিয়ে কি করবেন ভাইয়া? মাশরাফি তার দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করে। তা দেখে সিরাত ছোট চাদর আনতে চাদর নিয়ে ফেললে। মাশরাফি বলে, ভাবিকে এটা দিয়ে পেঁচিয়ে দে। এবার সিরাত বোঝে চাদর আনার কারণ। মনিরার সাহায্য নিয়ে মিথিলাকে পেঁচিয়ে দেয়। এরপর মাশরাফি শেষ বুঝে তাকে পাজা কোলে তুলে নেয়। আতিয়া বেগমকে সাথে আসতে বলে। সে এগিয়ে যায়। গাড়ির দরজা খুলে প্রথমে আতিয়া বসে, এরপর তার পাশে মিথিলাকে বসিয়ে দেয়। তার সাথে ভর দিয়ে আতিয়া দুহাতে মিথিলার শরীরটা জড়িয়ে ধরে রাখে। মাশরাফি আর দাঁড়ায় না, সে এক ছুটে বাড়ির মধ্যে চলে যায়। গিয়ে দাঁড়ায় সারাহর সামনে। সারাহ তার দিকে ক্রন্দরত চোখ দুটো তুলে তাকায়। দেখতে পায় অনুভূতি শূন্য একজোড়া কাতর চোখ। মাশরাফি ঝুঁকে তার ঘাড় ও পায়ের হাঁটু বরাবর হাত রাখে। পারবো না, খুব ব্যথা হচ্ছে, উঠতে গেলেও আরও ব্যথা পাবো, কাঁদো কাঁদো গলায় বলে। মাশরাফি আরেকটু ঝুঁকে কান বরাবর মুখ নিয়ে বলে, বেশি ব্যথা দেব না চড়ুই, একটু সহ্য করো, আমরা এক্ষুনি হাসপাতালে যাব, তোর সব ব্যথা কমে যাবে। সারাহ তবুও সাহস পায় না। তার ধারণা সে নড়লেই ব্যথা পাবে। কাতর কণ্ঠে বলে, না আপনি বুঝছেন না, অনেক ব্যথা, প্লিজ একটু সহ্য করো, তোকে রেখে যেতেও পারবো না, ভাবি অসুস্থ, তার চিকিৎসা দরকার, তার কথা ভেবে হলেও একটু আস্তে আস্তে ওঠাবেন, ধিমি গলায় বলে। সারাহ তার এক হাত তুলে মাশরাফির কাঁধে রেখে মাশরাফির শার্ট শক্ত করে চেপে ধরে চোখ মুখ খিঁচিয়ে নেয়। মাশরাফি ধীর স্থিরভাবে তাকে কোলে তুলে, এতটাই আলতোভাবে যেন তার হাতের ছোঁয়ায় আঘাত পাবে। সারাহ একটু হলেও ব্যথা পায়, তার চোখ ভিজে উঠেছে, কিন্তু মাশরাফির মুখের দিকে চেয়ে চোখ মুখ খিঁচে সহ্য করে নেয়। এরপর সারাহকে নিয়ে এগিয়ে যায়। সাথে সায়রা বেগম আছেন। প্রথমে সারাহকে আলতোভাবে বসিয়ে দেয়। এরপর সায়রা বেগম উঠে বসে তার পাশে মেয়েকে বুকের মাঝে চেপে ধরে রাখে। পথিমধ্যে আতিয়া ইশতিয়াককে ফোন করে সব বলে। ইশতিয়াক সেই পথের হাসপাতালে ছোটেন বাসায়। সিরা তার বাচ্চারা, তার এভাবে বাড়িতে বসে থাকতে ইচ্ছে করছে না। ছোটে হাসপাতালে যেতে মন চাইছে, কিন্তু বাচ্চাদের একা রেখে যেতে পারছে না। তার এখন হাত পা ছুঁড়ে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু কাঁদতে পারছে না। তাকে কাঁদতে দেখলে বাচ্চাগুলো ভেঙে পড়বে। সোফায় দম মেরে পড়ে আছে, মস্তিষ্কে ঘুরকে হাজারটা প্রশ্ন। কেন তার পরিবারের ওপর দিয়ে একের পর এক ঝড় বয়ে যাচ্ছে। অন্যদিকে ক্রমাগত বইয়ের ফোন দিয়ে চলছে রওনা। ফোন বেজে বেজে কেটে যাচ্ছে। সিরাতের ফোন তার হ্যান্ড ব্যাগে সাইলেন্ট করা রয়েছে। এরপর কিছু একটা ভেবে কল করে সারাহর ফোনটা পড়ে আছে ডাইনিংয়ের মেঝেতে। ফোনের কর্কশ শব্দে হুঁশ ফেরে সিরাতের। হুড়মুড় করে উঠে দৌড় দেয়, ভাবে হাসপাতাল থেকে কল দিয়েছে। ফোনটা হাতে নিতেই দেখে অপরিচিত নাম্বার, বড় ভাই নামে সেভ করা সেই
ফোনটা রিসিভ করে কানে ধরে রাখে। কোনো কথা বলে না বলতে তার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। সারাহ শুনছিস? হ্যালো সারাহ। রনব। সিরাত বহু কষ্টে কথা ঠেলে বের করে শারিল ফোনে বইয়ের এমন কান্না মিশ্রিত স্বর শুনে রৌনকের দম আটকে আসার উপক্রম। কলিজা কি হয়েছে, কাঁদছ কেন? রৌনক ফুপিয়ে উঠে সে। এই তো শোনা শুনছি আমি, বলো। শান্ত হও, সময় নাও, এমন করলে তো আমি বুঝতে পারবো না। সিরাত থেমে জোরে শ্বাস টেনে নেয়। এবার বলো সিরাত। পুরো ঘটনা খুলে বলে রৌনবকে। রৌনব শুনে মিথিলার বিষয়টা কিছু একটা আন্দাজ করতে পারে। অন্যদিকে সারাহকে নিয়ে দুশ্চিন্তা হয়। সারাহর অবস্থা সম্পর্কে সে সম্পূর্ণ অবগত। এই অবস্থায় পড়ে যাওয়াটা ভীষণ রিস্কের বিষয়। এ কথা তার বউকে বললে এখন কেঁদে কেটে ভাসিয়ে দেবে। শোনা, বাড়িতে বাচ্চারা আছে না? ওদের জন্যই তো আমাকে রেখে চলে গেছে। আচ্ছা এবার আমার কথা মন দিয়ে শোনো। শুনছি। ভাঙা ভাঙা কণ্ঠে বলে, এভাবে না, কান্না থামাও আগে। থামছে না তো, শুধু কান্না পাচ্ছে। রনব দু আঙ্গুল কপালে ঘষে বলে, আচ্ছা শোনো, এত চিন্তা করো না কেমন। বাচ্চাদের খাইয়ে ঘুম পাড়িয়ে দাও, সব ঠিক হয়ে যাবে। তুমি এভাবে কান্নাকাটি করলে ওরাও তো ভেঙে পড়বে, তখন কি করে সামলাবে? বিপদে পড়ে এভাবে কান্নাকাটি করলে কি ঠিক হয়ে যাবে? সব সময় বিপদে ধৈর্য ধারণ করতে হয়। ধৈর্য ধারণ করো আর আল্লাহর কাছে সাহায্য চাও। যে বিপদ দিয়েছেন সেই রক্ষা করবেন, বুঝেছো? আমি ওদের সামনে কাঁদিনি তো, আপনার সাথে কথা বলতে এসেই শুধু কান্না পাচ্ছে। বুঝলাম, এখন যাও, ওদের খাওয়াও, নিজেও একটু কিছু খাও। আমি হাসপাতালে একটু কল দিয়ে শুনে আমাকে একটু জানাবেন, ঠিক আছে? আচ্ছা এবার রাখছি। রাত তখন গভীর। ইতিমধ্যে ইশতিয়াক এসে পৌঁছেছে হাসপাতালে। রামিমরাও চলে এসেছে। আরাফাত ও আজমল শিকদারকে বাড়ি রেখে সে হাসপাতালের দিকে এসেছে। মিথিলাকে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করছেন। ওর জ্ঞান ফিরেছে, তবে শরীর দুর্বল। স্যালাইন চলছে, তাকে কালকে রিলিজ দেওয়া হবে। অন্যদিকে সারাহকে ডেকে শুনে ওষুধ দেওয়া হয়েছে এবং সারাহর গার্জিয়ানদের ডাক্তারের কেবিনে ডেকেছে। ডাক্তারের কেবিনে রামিম, ইশতিয়াক ও মাশরাফি। দেখুন, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে এভাবে আঘাত পাওয়াটা খুবই ঝুঁকির বিষয়। খুব সাবধানে রাখতে হয় তাদের। ডাক্তার, এখন ওর কি অবস্থা? আপাতত ব্যথানাশক ওষুধ দেওয়া হয়েছে, বাকিটা টেস্টের রিপোর্ট দেখে জানা যাবে যে ভেতরের হাড়ে কোনো সমস্যা হয়েছে কিনা। পরদিন সকালে মিথিলার রিপোর্ট এসেছে, সাথে বয়ে এনেছে খুশির সংবাদ। 5 বছরের বিবাহিত জীবনে প্রথমবার তারা মা বাবা হতে যাচ্ছে। খবরটা শোনার পর রামিম আধ ঘন্টা বউকে জড়িয়ে ধরে বসেছিল। তাদের চোখে আজ আনন্দের অশ্রু। ডাক্তার সাথে এও জানিয়েছে মিথিলার এই প্রেগন্যান্সি জার্নিতে বিভিন্ন জটিলতার সৃষ্টি হতে পারে। তার শরীর খুবই লাজুক, তার দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। গল্প সমাপ্তির প্রণয়। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।